বাবা মারা যাওয়ার পর সংসারটা আমার কাঁধে এসে পড়েছিল। ছোট দুই বোন, তাদের পড়াশোনা, তারপর ঘাম ঝরানো টাকায় একের পর এক ধুমধাম করে দুটো বোনের বিয়ে দিলাম। ছোট ভাইটাকে ঢাকার নামী কলেজে ভর্তি করিয়ে তার সব পড়াশোনার খরচের দায়িত্ব টেনে নিলাম একা হাতে। ভাইটার আর মাত্র 2 বছর বাকি। পড়াশোনা শেষ হলেই সে কোনো একটা চাকরি জুটিয়ে নিতে পারবে, এই আশায় বুক বেঁধেছিলাম। সবকটা খরচের টান আমি নিজের রক্ত জল করা আয় থেকে সামলেছি। কিন্তু দিন শেষে ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে খেয়ালই করি নাই আমার বয়সটা যে কখন 34 ছুঁয়ে ফেলেছে। আমার মা কখনো সউদ্যোগে আমার বিয়ের কথা বলেন না। আর ছোট দুই বোন, তারা তো আমার বিয়ের নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে ওঠে। তাদের এক কথা, বড় ভাই বিয়ে করলে নাকি তাদের আর আগের মতো আপন ভাববে না। ভাবি এসে নাকি মায়ের মুখে একবেলা ভাতও তুলে দেবে না। তাই তাদের অলিখিত ফরমান ছিল, ছোট ভাই ঢাকায় পড়ালেখা শেষ করে চাকরি পাবে, সংসারে নিজের পায়ে দাঁড়াবে, তারপরে নাকি আমার বিয়ের কথা ভাবা যাবে। আমিও চুপচাপ সবকিছু মেনে নিয়ে নিজের ইচ্ছেগুলোকে মনের গভীর কোণে চেপে রেখেছিলাম। ভাবতাম, নিজের রক্ত, দিন শেষে তো আমারই সংসার। কিন্তু সব হিসাব উল্টে গেল সেদিন। হঠাৎ একদিন কাউকে কিছু না জানিয়ে ঢাকা থেকে একটা মেয়েকে বিয়ে করে সোজা ঘরে এসে হাজির হলো আমার ছোট ভাই। আমি ভেবেছিলাম মা আর বোনেরা হয়তো ভাইটির এই কাণ্ড দেখে চিৎকার চেঁচামেচি করবে, ধিক্কার দিয়ে বলবে, তোর বড় ভাইটা তোদের সুখের জন্য খাটতে খাটতে যৌবন পার করে দিল, নিজের বিয়ের কথা ভাবল না, আর তুই কিভাবে পারলি এমন কাজ করতে। কিন্তু না, আমার সেই ধারণাকেই একদম ভুল প্রমাণ করে দিল তারা। সেদিন আমার মা কিংবা দুই বোনের মুখ থেকে প্রতিবাদ বা ক্ষোভের একটা শব্দ বের হলো না। উল্টো পরম আদরে বরণ করে নতুন বউকে ঘরে তুলল তারা। ঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে সেদিন আমি পুরো দৃশ্যটা দেখেছিলাম। অপমানে, কষ্টে আর বুকের ভেতর জমতে থাকা প্রচণ্ড লজ্জায় সেদিন আর আমি ঘর থেকে বের হতে পারিনি। যেই বোন দুটো আমার বিয়ের কথা শুনলে মায়ের ভাত বন্ধ হয়ে যাওয়ার ভয় দেখাতো, তারা আজ নতুন বইয়ের আপ্যায়নে ব্যস্ত। আর যে ভাইটার পড়ার খরচের টাকা প্রতি মাসে মাসে আমি পাঠাতাম, সে আমার ত্যাগের তোয়াক্কা না করে নিজের সুখটা গুছিয়ে নিল। সেদিনই নিজের ছায়ার কাছে দাঁড়িয়ে মনের গভীরে এক শক্ত প্রতিজ্ঞা করেছিলাম, আজকের পর থেকে আর কারো দয়ের ওপর ভরসা না, নিজের জন্য পাত্রী আমি নিজেই খুঁজব। এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকে পরিচিত জনদের কাছ থেকে চুপি চুপি খবর রাখতে লাগলাম। শেষমেশ আমার এক চাচা দয়া করে একটা পাত্রের সন্ধান দিলেন। মেয়েটিকে দেখতে যাওয়ার দিন সকাল থেকেই বুকের ভেতর এক অদ্ভুত তোলপাড় চলছিল। 34 বছরের একজন পুরুষ যে এতদিন পরিবারকে সাজিয়ে এসেছে, সে আজ নিজের জীবনের শূন্যতা পূরণের জন্য লুকিয়ে পাত্রী দেখতে যাচ্ছে। চাচা আমাকে নিয়ে গেলেন পাশের গ্রামের এক জীর্ণ কুটিরে। সেখানে গিয়ে জানলাম মেয়েটার নিজের বলতে কেউ নেই। বাবা মা দুজনেই বহু বছর আগেই মারা গেছে। বুড়ির দাদির কাছেই খেয়ে না খেয়ে বড় হয়েছে। মেয়েটির বয়স আনুমানিক 20 কি 21 বছর হবে। চাচার সাথে যখন ঘরটায় পা রাখলাম, তখন মেয়েটি মাটির বারান্দায় বসে কি যেন করছিল। আমাদের দেখে তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে মাথায় ওড়নাটা টেনে দিল। গায়ের রং হালকা শ্যামলা হলেও তার চেহারায় এক মায়াবতী সরলতা আর স্নিগ্ধতা ফুটে উঠছিল। কোনো কৃত্রিমতা নেই, নেই শহরে কোনো ভাব, দেখলে চোখের পলক ফেলা কঠিন হয়ে যায়। বাস্তবে মেয়েটি ভীষণ সুন্দর, কিন্তু তাদের অভাব আর চরম দারিদ্র্য ঘরের কোনায় কোনায় স্পষ্ট। ঘরের টিনের চালে কয়েকটা ফুটো, আসবাবপত্র বলতে একটা ভাঙা কাঠের চৌকি আর কয়েকটা প্লাস্টিকের চেয়ার। মেয়ের দাদি জীর্ণ শরীরে লাঠিতে ভর দিয়ে এসে আমাদের বসতে দিলেন। কোচকে যাওয়া চামড়ার হাত দুটো কাপা কাপা গলায় বললেন, বাবা, আমার তো কেউ নাই, এই নাতনিটাই আমার একমাত্র সম্বল। আমার জীবনের আলো নিভে এলে মেয়েটার কি হবে, এই চিন্তায় রাতে ঘুম হয় না। তোমরা যদি মেয়েটাকে আশ্রয় দাও, তবে আমি শান্তিতে মরতে পারি। দাদির চোখের জলে ভেজা আকুতি আর তাদের চরম দারিদ্র্য দেখে বুঝতে অসুবিধে হলো না, আমার মতো 34 বছরের বয়স্ক সংসারী জটিলতায় জড়িয়ে থাকা এক ছেলের হাতে নিজের ফুটফুটে নাতনিকে সঁপে দিতে কেন এই বৃদ্ধা এক পায়ে রাজি হয়ে গেছেন। চরম অভাব আর অনিশ্চিত ভবিষ্যতে হয়তো তাদের বাধ্য করেছে কোনো শর্ত ছাড়াই এক প্রস্তাবে রাজি হতে। আমি মেয়েটার দিকে তাকালাম। সে মেঝের দিকে চোখ নিচু করে তাকিয়ে আছে। তার সেই শান্ত নীরবতার পিছনে যেন এক বিশাল কষ্টের গল্প লুকিয়েছিল। আমি মনে মনে ভাবলাম, পরিবার আমাকে ছুঁড়ে ফেলেছে, কারণ আমার কাছে তাদের আর চাওয়ার কিছুই ছিল না।
আর এই মেয়েটিকে সমাজ হয়তো এড়িয়ে গেছে, কারণ তাদের দেওয়ার মতো কিছু ছিল না। দুই নিঃস্ব মানুষের কি তবে এভাবে একসাথে বাধা পড়ার কথা ছিল? চাচা আমার দিকে তাকিয়ে নিচু গলায় জিজ্ঞেস করলেন, "কি রে, তোর পছন্দ হয়েছে?" আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। দাদির আকল দৃষ্টি আর মেয়েটার নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে মনে হলো এ যেন কোনো সাধারণ দেখা নয়। বিধাতা হয়তো আমার জীবনের নতুন অধ্যায় এই ভাঙা ঘর থেকেই শুরু করতে চেয়েছেন। ময়নাকে দেখে আসার পর সেই রাতে আর দু চোখের পাতা এক করতে পারলাম না। মেয়েটার নাম ময়না। চোখ বন্ধ করলে বারবার ভেসে উঠছিল তার সেই মায়াবী স্নিগ্ধ মুখখানা। অদ্ভুত এক শূন্যতা আর তীব্র ভালো লাগা বুকে চেপে ভোরের আলো ফোটার অপেক্ষায় ছটফট করলাম। সকাল হতেই পা বাড়ালাম চাচার বাসার দিকে। আমাকে দেখে চাচা মুখের পান চিবোতে চিবোতে মুচকি হেসে বলল, "কিরে শাহেদ, সারা রাত তো মনে হয় চোখে এক করতে পারিস নাই। তোর সিদ্ধান্ত কি? মেয়ে পছন্দ হয়েছে?" আমি একটু লজ্জিত মুখে মাটির দিকে তাকিয়ে কায়দা করে বললাম, "চাচা, আমি রাজি।" চাচা মুখে চওড়া হাসি ফুটিয়ে জোর গলায় বলে উঠলেন, "আলহামদুলিল্লাহ, তাইলে আর দেরি কেন? তুই বাড়িতে গিয়া তোর মাকে কথাটা জানা। হাজার হইলেও তোর গর্ভধারিণী মা, যতই অভিমান থাকো, মায়ের দোয়া তো লাগবে।" চাচাকে বিয়ের কথাবার্তা আর দিন তারিখ এগোতে বলে আমি বাড়ির পথে রওনা দিলাম। বুকের ভেতর তখন অজানা এক ঝড়ের পূর্বাভাস। বাড়িতে ঢুকে দেখি মেঝের কোণে বসে মা আর ছোট ভাইয়ের বউ হাসি মুখে গল্প করছে, যে হাসি এতদিন আমার কোনো ত্যাগের বিনিময়ে এই সংসারে ফোটাতে পারিনি। আমি আলতো করে মাকে আলাদা ডেকে এনে শান্ত গলায় বললাম, "মা, আমি ঘাটালের একটা মেয়েকে পছন্দ করেছি। চাচাকে নিয়ে দেখে এসেছি, তার সাথে আমার বিয়ে ঠিক করেছি।" কথাটা শুনতে মায়ের মুখটা যেন মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। চোখে মুখে এক তীব্র চমক আর অসন্তোষ স্পষ্ট হয়ে উঠল। তিনি আমতা আমতা করে বললেন, "বাড়িতে এখন আরেকজন আনবি? সংসার তো এমনিতেই অভাব। বোনগুলো জামাই নিয়ে আইলে থাকবি কই? তোর তো কোনো আক্কেল নাই।" বছরের পর বছর জমানো ক্ষোভ আজ আর ধরে রাখতে পারলাম না। মায়ের চোখের দিকে তাকিয়ে সোজা মুখের ওপর বলে দিলাম, "কেন মা, আমি যখন ছোট, বাবা মারা যাওয়ার আগে মাত্র একটা ভাঙা টিনের ঘর রেখে মারা গিয়েছিলেন। আমার গায়ের রক্ত পানি করে এই বাড়িতে দুটো পাকা নতুন টিনের ঘর তুললাম। সেই ঘরে আমার স্ত্রীর থাকার জায়গা হবে না? এত বড় সংসারে শুধু আমার বইয়ের জন্য কি কোনো জায়গা নেই?" মার কোনো কথা না বাড়িয়ে গজগজ করতে করতে স্থান ত্যাগ করলেন। বিকেলের দিকে উঠোনে হন্তদন্ত হয়ে হাজির হলো আমার দুই বোন। বাড়িতে পা দিয়েই বড় বোন সুর তুলে বলতে লাগলো, "ও ভাই, শুনলাম তুমি নাকি বিয়ে করতেছ। সংসারের এই হালের মধ্যে অহন বিয়ে করার কি দরকার ছিল? এমনিতেই ছোট ভাই বিয়ে করে আনছে, তার উপর তুমিও যদি এই পাগলামি শুরু করো, তাইলে এই সংসার দেখব কেরা? ঘরের জায়গা লইয়া টানাটানি, তার উপর ছোট ভাইয়ের পড়ালেখার খরচ বন্ধ হয়ে যাইব না? জীবনে কোনোদিন বোনদের সাথে উঁচু গলায় কথা বলিনি, কিন্তু আজ তাদের এই চরম স্বার্থপরতা দেখে মাথার রগগুলো যেন ফেটে যাচ্ছিল। রাগ আর ধরে রাখতে না পেরে চিৎকার করে উঠলাম, "তোরা থামবি এবার? তোদের লজ্জা করে না এসব কথা বলতে? বাবা মারা যাওয়ার পর নিজের সব শখ আহ্লাদ বিসর্জন দিয়ে তোদের খাইয়েছি, তোদের পড়ালেখা করিয়ে ধুমধাম করে বিয়ে দিয়েছি, ভাইটার সব খরচের বোঝা এক হাতে টেনেছি। এই বাড়ি, এই সংসার সব আমার রক্তের দামে কেনা। আর আজ তোরা আমাকে বলছিস আমার বউ কোথায় থাকবে? আমার জমানো টাকায় ছোট ভাই স্বাধীন হয়ে বউ আনতে পারে, আর আমি নিজের একটা সিদ্ধান্ত নিলেই সংসার ভেসে গেল?" আমার এমন রুদ্ররূপ দেখে দুই বোন থমকে গেল। আর কোনো কথা না বলে রাগে ফুসফুস করতে করতে গটগট করে হেঁটে চলে গেল। পরদিন চাচা এসে খবর দিলেন 2 দিন পরে বিয়ের দিন ধার্য করা হয়েছে। বাড়ির পরিবেশ থমথমে। মা আর বোনদের মুখ হাড়ির মতো কালো। ছোট ভাইটাও অপরাধীর মতো মুখ লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু কেউ আগ বাড়িয়ে এসে একটা সাহায্য বা একটা ভালো কথা বলল না, যেন আমি কোনো অপরাধ করে ফেলেছি। সবার স্পষ্ট ক্ষোভ, আমি এখন বিয়ে করলে তাদের বিনা পয়সার রোজগারের অভিভাবক হাতছাড়া হয়ে যাবে। আমার সাথে বিয়েতে বাড়ির কেউ যাবে না বলে জানিয়ে দিল। সবাই অলিখিত এক বর্জন ঘোষণা করে বসে রইল। আমি আর কাউকে কিছু জিজ্ঞেস করলাম না, কোনো মিনিটেও করলাম না। যে পরিবার আমার যৌবনের পুরোটা শুষে নিয়ে দিন শেষে আমাকে পর করে দিল, তাদের কাছে দয়া ভিক্ষা চাওয়ার আর কিছু নেই।
নির্ধারিত দিনে বর্ষে যে অল্প কয়েকজন আত্মীয় আর চাচাকে সাথে নিয়ে রওনা হলাম পাশের থানার ঘাটাইলের এক গ্রামের সেই জীর্ণ কুটিরের উদ্দেশ্যে, যেখানে এক বৃদ্ধা দাদি আর এক নিঃস্ব ময়না আমার অপেক্ষায় প্রহর গুনছে আমায় আপন করে নেওয়ার জন্য, আমার খাখা করা শূন্য জীবনে মেঘ ভাঙা রোদ হয়ে আসার জন্য। ময়নাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলাম খুব সাধারণভাবে। বিয়ে বাড়ির কোনো আনন্দ ছিল না, এমনকি দরজায় দাঁড়িয়ে নববধূকে বরণ করার মতো কেউ ছিল না। উঠোনে দাঁড়িয়ে মা আর দুই বোন শুধু বিষাক্ত নজরে অপলক তাকিয়ে রইল। মুখে একটা টু শব্দ ফুটল না। বুকের ভেতর এক দলা কষ্ট এসে জমা হলো। এই তো কিছুদিন আগের কথা। ছোট ভাই যখন পালিয়ে মেয়ে নিয়ে ঘরে ফিরল, তখন মা আর বোনেরা আনন্দে আত্মহারা হয়ে বরণডালা সাজিয়েছিল। পুরো বাড়ি উৎসবে মেতে উঠেছিল। আর আজ আমার এত বছরের ত্যাগ, গায়ের রক্ত পানি করা পরিশ্রমের প্রতিদান হিসেবে আমার নতুন বউয়ের মুখটা পর্যন্ত তারা একটি বাড়ির জন্য নেড়ে দেখল না। তবে আমি আর ভেঙে পড়িনি। বাড়িতে আসার আগে চাচাতো ভাইকে দিয়ে ঘর থেকে বোনদের ফেলে রাখা জামা কাপড় আর জিনিসপত্র সরিয়ে নিতে বলেছিলাম। আমার রক্তে গড়া এই ঘরের অধিকার আজ শুধু আমার আর আমার স্ত্রীর। রাত তখন প্রায় 10টা। বাইরে ঝিঝি পোকার ডাক আর অদ্ভুত এক নিস্তব্ধতা। আমার ছোট ঘরটায় 21 বছরের এক অপরূপ সুন্দরী মেয়ে বসে আছে। সে আজ থেকে আমার অর্ধাঙ্গিনী, অথচ 34 বছরের একটা বাঘা পুরুষ হয়েও আজ নিজের ঘরে পা বাড়াতে পা দুটো যেন ভারী হয়ে আসছিল। বুক ধুকপুক করছিল অজানা এক লজ্জায়। অবশেষে মনে সাহস সঞ্চয় করে দরজার পর্দা ঠেলে ভেতরে ঢুকলাম। আমাকে ঘরে ঢুকতে দেখে ময়না চট করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর পরম শ্রদ্ধায় ঝুঁকে আমার পায়ে হাত দিয়ে সালাম করলো। মাথায় ঘোমটা টানা, তার নিষ্পাপ চোখের দিকে তাকাতেই বুকের ভেতরটা হু হু করে উঠল। সারাদিনের ধকল, বিয়েবাড়ির হাঙ্গামা আর অভাবের সংসারের ক্লান্তিতে মেয়েটার মুখটা একদম শুকিয়ে কাঠ হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছিল সকাল থেকে হয়তো এক ফোঁটা জলও তার পেটে পড়েনি। ভাগ্যিস আসার সময় বুদ্ধি করে চাচাতো ভাইকে দিয়ে 1 প্যাকেট গরম বিরিয়ানি আনিয়ে রেখেছিলাম। আমি তার সাথে টুকটাক কথা বললাম। আমি হাসি মুখে আলতো করে তার পাশে বসে সিটি গোল্ডের হালকা গয়নাগুলো একে একে গলার আর কানের পাশ থেকে সরিয়ে নিলাম। তারপর কাগজের প্যাকেটটা খুলে ময়নার দিকে বাড়িয়ে দিয়ে শান্ত গলায় বললাম, সারাদিন তো অনেক ধকল গেছে, তুমি মনে হয় কিচ্ছু খাওনি। নাও, এই বিরিয়ানিটুকু খেয়ে নাও তো। ময়না থমকে দাঁড়িয়ে রইল। তার বড় বড় মায়াবী চোখ জোড়া তুলে আমার দিকে তাকালো, যে দৃষ্টিতে উপচে পড়ছিল এক অদ্ভুত স্নিগ্ধতা আর মায়া। আলতো গলায় বলল, আমি একলা খাবো না, আমি অর্ধেক খাবো, আর বাকি অর্ধেক নিজ হাতে আপনাকে খাইয়ে দেব। কথাটা শুনে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম। যে সংসারে সারা জীবন শুধু বিলিয়ে গেলাম, যেখানে সবাই শুধু পাওয়ার হিসাব কষেছে, সেখানে আজ এক নিঃস্ব মেয়ে নিজের খাবারের অর্ধেকটা আমার জন্য তুলে রাখছে। প্যাকেট খুলে আমি প্রথম লোকমাটা ময়নার মুখে তুলে দিলাম। সেও খুব আদরে, পরম মমতায় নিজের হাতে আমাকে লোকমা খাইয়ে দিল। জীবনের 34টা বসন্ত পেরিয়ে এসে আজ প্রথম অনুভব করলাম কাউকে ভালোবেসে খাইয়ে দেওয়ার মধ্যে আর কারো হাত থেকে এমন দরদ মাখানো লোকমা খাওয়ার মধ্যে কতটা শান্তি লুকিয়ে থাকে। এতগুলো বছরে মা বা বোনেরা কোনোদিন হয়তো এভাবে ভালোবেসে আমার মুখে অন্ন তুলে দেয়নি। খাওয়া শেষ করে ময়না যখন ঘরটা গুছিয়ে নিচ্ছিল, তখন টিনের চালে টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করলো। জানালার ফাঁক দিয়ে আসা হিমেল বাতাসে আমার এই ছোট্ট এক চিলতে ঘরটা যেন স্বর্গের মতো শান্ত হয়ে উঠল। বাইরের জগৎটা আমার জন্য কতটা নির্মম ছিল জানি না, কিন্তু ঘরের ভেতরের এই মানুষটার চোখে নিজের জন্য যে সম্মান আর ভালোবাসা দেখলাম, তাতেই বুঝে গেলাম মেঘভাঙা রোদের মতো আমার জীবনে নতুন ভোরের সূচনা হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষে ময়না যখন খাটের একপাশে এসে বসল, তখন তার চোখে মুখে এক ধরনের সংকোচ আর অজানা সংশয় স্পষ্ট। বাইরে তখন টিনের চালে বৃষ্টির টিপ টিপ শব্দ বেজেই চলেছে। ময়না একটু ইতস্ত করে আমার দিকে তাকিয়ে নরম গলায় জিজ্ঞেস করলো, আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করবেন না তো? আমি তার দিকে তাকিয়ে মৃদু হেসে বললাম, বলো, কোনো দ্বিধা করার দরকার নেই। ময়না মাটির দিকে চোখ নামিয়ে আকুল গলায় বলল, আপনার মা আর বোনেরা কি আমার উপর রাগ করে আছেন, নাকি আমাকে বিয়ে করে ঘরে এনেছেন বলে তারা আপনার উপর মন খারাপ করে আছেন? আসার পর থেকে তাদের কারো মুখে একটা হাসিও দেখলাম না, কেউ আমার কাছেও আসলো না। কথাটা শুনে বুকটা শুলের মতো বিঁধে গেল।
কিন্তু যার সাথে জীবনটা বাঁধতে যাচ্ছি তার কাছে তো মিথ্যা কিংবা কোনো ধোঁয়াশা রাখা ঠিক নয়। আমি আর কোনো কিছু গোপন না করে পরিবারের অতীত ইতিহাস, বাবা মারা যাওয়ার পর নিজের রক্ত পানি করা খাটুনি, বোনদের বিয়ে দেওয়া, ছোট ভাইয়ের পড়াশোনা চালানো এবং তাদের সাম্প্রতিক স্বার্থপর আচরণ সব সত্যি ময়নার সামনে তুলে ধরলাম। সব শুনে ময়নার চোখে জল চলে এলো। সে খুব কষ্টে চোখের পানি গাল বেয়ে পড়া থেকে সামলে নিয়ে আমার হাতটা চেপে ধরে বলল, মানুষ এতটা স্বার্থপর কিভাবে হতে পারে যে মানুষটা নিজের যৌবন বিসর্জন দিয়ে পুরো সংসারটাকে দাঁড় করালো? শেষমেশ তার পাওনাই হলো এই অবহেলা। তার এই সহানুভূতিটুকু যেন আমার বহু বছরের জমানো কষ্টগুলোকে এক নিমিষে হালকা করে দিল। আমি তার মাথায় হাত রেখে বললাম, তুমি আর এসব নিয়ে ভেবে কষ্ট পেও না। দিন শেষে তুমি আমার পাশে আছো, এটাই আমার শক্তি। পরদিন সকালে আমাকে কাজের প্রয়োজনে বাইরে বের হতে হলো। আর ঠিক তখনই শুরু হলো বিষাক্ত পর্ব। আমি বাড়ি থেকে বের হওয়া মাত্রই মা আর দুই বোন যেন শিকারের খোঁজে ওত পেতে থাকা বাঘের মতো ঘরে চড়াও হলো। মা বারান্দায় দাঁড়িয়ে উঁচু গলায় বলতে লাগলেন, রাজকন্যা তো একেবারে রানীর মতো আইসা বিছানায় বসে আছে। ঘরে যে কত কামকাজ পইড়া রয়েছে এই খেয়াল কি আর আছে? বড় পোলারে বুঝি এমন এক অলক্ষী আইসা ঘাড় ফিরাইল যে আমাগরে আর পুছিয়ে না। বড় বোন ঘরে ঢুকে কটূক্তি করে বলল, তা ভাইবো, গায়ের রং তো শ্যামলা, রূপের ছটাও তো দেখলাম না। কোন জাদু মন্ত্র দিয়ে আমার ভাইটাকে একেবারে হাতের মুঠো করে ফেললা বলো তো? নিজের ভাই আমাগরে দেখা না দেখার ভান করে থাকে আর তোমার পিছ পিছ ঘোরে। ছোট বোন পাশ থেকে ফোড়ন কেটে বলল, অভাবের ঘরের মাইয়া, ভাবছিল বড় ভাইয়ের ঘাড়ে চাপলে হলুস্থুল আরাম পাইব। শাহেদের উপার্জনে চোখ দিয়ে লাভ নাই। ভাই অহন ছোট ভাইয়ের পড়ার খরচ টানব না তোমারে সাজাইয়ে রাখবো? তারা একের পর এক কটু কথা বলে ময়নার মনটাকে একদম বিষিয়ে তুলতে লাগলো। কিন্তু ময়না গ্রামীণ গৃহস্থ ঘরের কায়দায় চুপচাপ মাথা নিচু করে সব সহ্য করে গেল। সে কোনো প্রতিবাদের ভাষা খুঁজে পেল না, শুধু চোখের কোণে জল জমা করে নীরবে কাজ গুছিয়ে নিতে লাগল। বিকেলে আমি কাজ শেষে ক্লান্ত হয়ে ঘরে ফিরে আসতেই ময়নার শুকনো চোখ আর থমথমে মুখটা আমার নজরে পড়ল। বুঝতে বাকি রইল না আমার অনুপস্থিতিতে শকুনের দল তাদের বিষাক্ত নখ আশ্রে দিয়ে গেছে। ঘরে ঢুকে ময়নার দিকে তাকালাম। তার চোখ দুটো লাল, ফোলা ফোলা, গালবে হয়তো কান্নাটা কিছুক্ষণ আগে শুকিয়ে গেছে, কিন্তু বেদনার ছায়াটা এখনও স্পষ্ট। আমি পাশে গিয়ে বসে মৃদুকণ্ঠে জিজ্ঞেস করলাম, ময়না, কি হয়েছে? কেউ কিছু বলেছে তোমাকে? ময়না চট করে চোখ দুটো মুছে মুখ তুলে একটু হাসার চেষ্টা করলো। মিথ্যা করে বলল, না তো, কিছু হয়নি তো। এক জায়গা থেকে আরেক জায়গায় আসছি তো, তাই হয়তো মুখটা একটু শুকিয়ে আছে। আপনি হাত মুখ ধুয়ে আসেন। ময়না মুখ ফুটে একটা শব্দও বলল না, কারণ সে জানে সংসারটায় এমনিতেই টালমাটাল। নতুন বয়সে প্রথম দিনেই যদি বিচার বসায়, তবে মা আর বোনেরা সবাই তাকেই কোটনি আর সংসার ভাঙানি বলে অপবাদ দেবে। সব অন্যায় নীরবে হজম করে সে উল্টো আমাকে সামলে রাখার চেষ্টা করলো। কিন্তু আমি তো আর ছোট বাচ্চা নই। আমার মা বোনদের স্বভাব আমার নখ দর্পণে। আমি বাইরে পা রাখলেই যে তারা এই অসহায় মেয়েটার ওপর বিষ ঢেলে দেবে, তা বুঝতে আমার বিন্দুমাত্র বাকি রইল না। বুকের ভেতরের রাগটা এবার আগ্নেয়গিরির মতো ফেটে বের হতে চাইল। যে বোনদের সুখে শান্তিতে রাখার জন্য নিজের জীবনের সোনালি দিনগুলো বিসর্জন দিলাম, আজ তারা আমার স্ত্রীর সম্মানটুকু কেড়ে নিচ্ছে। ঘর থেকে সোজা বের হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। বড় বোন তখনও মেঝের এক কোণে বসে কটাক্ষের সুরে কার সাথে যেন ফিসফিস করছিল। আমি শক্ত গলায় চড়াসড়ি ডাক দিলাম, তোরা একটু এদিকে আয়। আমার গলার আওয়াজ পেয়ে মা সহ দুই বোন বারান্দায় এসে হাজির হলো। বোনেরা একটু ভ্যাবাচাকা খেয়ে তাকালো। আমি সোজা তাদের চোখের দিকে তাকিয়ে বললাম, তোদের তো অনেকদিন হলো এখানে আসার। জামাই বাড়িতে তোদের সংসার পড়ে রয়েছে না? কাল সকালেই তোরা যার যার শ্বশুর বাড়িতে ফিরে যাবি। কথাটা শুনতে যেন আকাশ ভেঙে পড়ল তাদের মাথায়। বড় বোন চোখ কপালে তুলে চিৎকার করে উঠল, কি বললা ভাই? নিজের সৈদাগিরি বইয়ের কথায় নাচতে নাচতে নিজেদের বোনদের ঘর থেকে বের করে দিচ্ছ? তোমার লজ্জা করে না? ছোট বোন হাত নেড়ে ঝাঁঝালো গলায় বলে উঠল, ভাই, বেশি ফুটানি দেখায়ও না। এই ঘর শুধু তোমার একার না, এটা আমাদেরও বাবার বাড়ি। বাবার ভিটায় আমাদেরও সমান অধিকার আছে।
একটা অভাবের ঘরের মেয়ে নিয়ে আজ আমাদের অপমান করতে তাড়াতে চাইছো? তাদের এই নির্লজ্জতা আর ধৃষ্টতা দেখে আমার মাথা রিমরিম করে উঠল। ত্যাগের বিনিময়ে যে অধিকার আর ভালোবাসার আশা করেছিলাম, আজ সেখানে তারা নিজেদের পাওনা আর হিসেব নিয়ে দাঁড়িয়েছে। আমি দাঁতে দাঁত চেপে এক পা এগিয়ে গিয়ে গম্ভীর গলায় বললাম, বাবার ভিটা? বাবা তো একটা ভাঙা ঘর রেখে মারা গিয়েছিলেন রে। তোদের সোনার গয়না, ধুমধামের বিয়ে, তোদের জামাই আদর সবই এই শাহিদের ঘাড়ে চেপে হয়েছে। রক্ত জল করে এই ঘরগুলো আমি বানিয়েছি, আর আজ আমারই বইয়ের থাকার অধিকার নিয়ে তোরা প্রশ্ন তুলিস? শেষবারের মতো বলছি, কাল সকালে যেন তোদের এই বাড়িতে না দেখি। আমার এই রুদ্রমূর্তি দেখে মা আর বোনেরা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। পুরো বাড়িতে নেমে এলো এক থমথমে নীরবতা। সকালে ঘুম ভাঙতেই বিছানা ছেড়ে উঠে পড়লাম। পাশে ময়না থমথমে মুখে শুয়েছিল। চোখের কোল দুটো ফুলে লাল হয়ে আছে, মুখটা একদম বিষণ্ণ মোচড় দিয়ে উঠল। কাজে বের হওয়ার আগে ময়নার পাশে গিয়ে আলতো করে মাথাটা ছুঁয়ে বললাম, ময়না, আমি কাজে যাচ্ছি। শোনো, ঘরে যা আছে নিজের মতো করে রান্না করে খেয়ে নিও। ওদের কারোর সাথে আগ বাড়িয়ে কথা বলতে যেও না। আমি বিকেলে ফেরার সময় তোমার পছন্দ মতো ভালো কিছু খাবার আর নাস্তা কিনে নিয়ে আসবো, কেমন? ময়না করুণ চোখে আমার দিকে তাকিয়ে শুধু আলতো করে মাথা নাড়ল। কিন্তু আমি বাড়ি থেকে বের হয়ে কাজে পা বাড়াতেই ঘরের ভেতরের পরিবেশ আবার বিষাক্ত হয়ে উঠল। ময়না রান্নাঘরের দিকে যেতেই মা আর দুই বোন যেন আবার ওর উপর ঝাঁপিয়ে পড়ল। মা বারান্দায় বসে পান চিবোতে চিবোতে তাচ্ছিলের সুরে বলতে লাগলেন, যেই পোলারে বুকের দুধ খাওয়ায় মানুষ করলাম, হে পোলা, আজ ফকিরনি ঘরের এক অলক্ষী মানুষের লাগে বোনকে ঘর থেকে তাড়াতে চায়। কত বড় স্পর্ধা! বড় বোন রান্নাঘরের দরজায় এসে গায়ের ওপর পরে কটূক্তি শুরু করলো। ও ভাই বউ, তার রূপের তো কোনো ছটাক দেখলাম না। কোন জাদুটোনা দিয়া বড় ভাইয়ের মাথাটা এমন একেবারে চিবাইয়া খাইলে বলো তো? নিজের রক্তের বোনদের বের করে দিয়ে এখন একলা রাজত্ব করার ধান্দা, তাই না? ছোট বোন পাশ থেকে বীজ ঢেলে বলল, অভাবের ঘর থেকে এসে একেবারে রাজার ঘরে পা দিছিস তো, তাই চর্বি গায়ে লাইগা গেছে। ভাইয়ের রোজগারের টাকায় আইসাকালের ভাব মারা হব না। এই ভিটা আমাদেরও, দেখি কে কারে তারাই। তারা একে একে তীরের মতো কথা ছুড়ে দিতে লাগলো। ময়না কোনো প্রতিবাদ তো দূরের কথা, একটা কথারও জবাব দিতে পারল না। কেবল গাল বেয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। অসহায় মেয়েটা আড়ালে গিয়ে আঁচলে মুখ গুজে নিঃশব্দে কেঁদে নিজের কষ্ট সামাল দেওয়ার চেষ্টা করলো। বিকেলে কাজ শেষ করে হাতে গরম গরম খাবারের প্যাকেট নিয়ে আমি বেশ আশা নিয়ে বাড়িতে ঢুকলাম। ভাবলাম হয়তো কালকের ঝগড়ার পর আজ পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। কিন্তু উঠোনে পা দিয়ে দেখি আগের দিনই থেকেও থমথমে পরিবেশ। ঘরে ঢুকে দেখি ময়না খাটের এক কোণে আঁকড়ে বসে ফোপাচ্ছে, আর তার চোখের জলে ওনার আঁচল ভিজে একাকার। সারাদিনের পর আবার সে একই দৃশ্য দেখে আমার মাথার সব রাগ যেন একসাথে ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। সব সহ্য করার একটা সীমা থাকে, কিন্তু নিজের ভিটেই আমার স্ত্রীর এই চরম অপমান আমি আর কিছুতেই মেনে নিতে পারলাম না। হাতের খাবারের প্যাকেটটা টেবিলে রেখে সোজা বাইরে বের হয়ে জোর গলায় মাকে ডাকলাম, মা, একটু এদিকে আসো। মা আর দুই বোন গটগট করে সামনে এসে দাঁড়ালো। তাদের চোখে মুখে তখনও অহংকার আর জেদ। আমি মায়ের দিকে তাকিয়ে একরাশ হতাশা আর কষ্টে ভেজা গলায় বললাম, মা, তোমরা যদি আমাকে এই বাড়িতে রাখতেই না চাও, তবে সোজা মুখে মুখ ফুটে বলে দিতেই পারতে। কেন শুধু শুধু একটা অনাথ অসহায় মেয়েকে প্রতিদিন এভাবে কথার তীর মেরে কষ্ট দিচ্ছ? কি অপরাধ করেছে এই মেয়েটা? এরপর দুই বোনের দিকে ঘুরে দাঁড়ালাম। গলার আওয়াজ কাঁপছিল, কিন্তু ভেতরে ছিল এক কঠিন সিদ্ধান্তের সুর। আমি তাদের দিকে তাকিয়ে তাচ্ছিলের হাসি হেসে বললাম, তোরা তো আমার নিজের বোন ছিলি। তোদের ছোট থেকে নিজের পেটের ক্ষুধা চেপে রেখে খাইয়েছি, গায়ে জামা তুলে দিয়েছি, রক্ত জল করে তোদের বিয়ে দিয়েছি। আর আজ তোরা আমাকে আর আমার স্ত্রীকে এই প্রতিদান দিলি। তোদের এই প্রতিদানের কথা আমি মরার আগ পর্যন্ত কোনোদিন ভুলব না। তোরা নিশ্চিত থাক। মায়ের দিকে তাকিয়ে এবার শেষ কথাটা বলেই দিলাম, মা, এই ভিটামাটি তোদেরই থাকলো। যে ঘরে আমার বইয়ের সম্মান নেই, যে সংসারে আমার বছরের পর বছর ঝরা ঘাম জড়ানোর কোনো মূল্য নেই, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। আজ আমি ময়নাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমার মুখে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা শুনে
মা আর বোনদের মুখে যেন এক মুহূর্তের জন্য ছাই চাপা পড়ল। কিন্তু সেই নীরবতা ভেঙে বড় বোন অহংকার দেখিয়ে বলে উঠল, যাবি তো যা, এক অলক্ষী বইয়ের কথায় নিজের জন্মদাত্রী মা আর বোনদের ছেড়ে যাচ্ছিস, যা, দেখি কতদূর রাজত্ব করতে পারিস। আমি আর একটা শব্দ বাড়ালাম না। ঘরে ঢুকে দেখি ময়না থরথর করে কাঁপছে। সে কান্না ভেজা গলায় আমার হাত দুটো ধরে বলল, আপনি এ কাজ করবেন না, আমার জন্য নিজের মা বোনদের ছেড়ে যাবেন না, আমি না হয় সব সহ্য করে নেব। আমি ময়নার হাত দুটো শক্ত করে চেপে ধরে বললাম, না ময়না, যে ঘরে তোমার সম্মান নেই, যে মানুষগুলো আমার ত্যাগের কোনো মূল্য দিল না, সেই বাড়িতে আমি আর এক সেকেন্ডও থাকবো না। তুমি কিছু গুছিয়ে নাও, আমরা এখনই বের হব। দুটি মাত্র থলেতে আমাদের জামাকাপড় গুছিয়ে নিয়ে আমি যখন ময়নার হাত ধরে উঠোন পেরিয়ে দরজার বাইরে পা বাড়ালাম, মা বা বোনেরা কেউ একবারের জন্য আমাদের আটকানোর চেষ্টা করলো না। মা কেবল মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল, আর বোনেরা কটাক্ষের হাসি হেসে তাচ্ছিল্য করল। চোখের কোণে নোনা জল মুছে নিয়ে আমি নিজের কষ্টার্জিত ভিটা ছিঁড়ে সোজা হেঁটে গেলাম অজানা গন্তব্যের উদ্দেশ্যে। 2 মাস পর শহরের এক কোণে ছোট্ট দুটি ঘরের একটি বাসা ভাড়া নিয়েছি। ঘরটা ছোট হলেও সেখানে অসীম শান্তি। গত 2 মাসে ময়নার মলিন মুখটা বদলে গেছে। অনাহার আর অপমানের ছাপ মুছে গিয়ে তার মুখে এখন এক স্নিগ্ধ আলো ফুটে উঠেছে। বিকেলে কাজ শেষ করে ঘরে ফিরে ময়না হাসি মুখে দরজায় এসে দাঁড়ায়। এক গ্লাস ঠান্ডা জল হাতে দিয়ে গায়ের ঘাম মুছে দেয়। রাতে দুজন মিলে সামান্য ডাল ভাত খাই, কিন্তু সেই সাধারণ খাবারের মাঝে যেন স্বর্গীয় সুখ লুকিয়ে থাকে। ময়না এখন নিজের মতো করে সংসার সাজিয়েছে, আর আমার বুকের ভেতরে জমতে থাকা এত বছরের ক্লান্তিগুলো এখন শুধুই প্রশান্তিতে রূপ নিয়েছে। কিন্তু অন্যদিকে আমার ফেলে আসা সেই পুরনো ভিটের চিত্রটা আজ সম্পূর্ণ বদলে গেছে। কয়েকদিন আগে খবর পেলাম, আমার চলে আসার পর কিছুদিন মা আর বোনেরা বেশ জাঁকজমক করে দিন কাটাচ্ছিল। ভেবেছিল আমি না থাকলেও তাদের চলবে, কিন্তু ভুলটা ভাঙতে বেশি দিন লাগেনি। আমার ছোট ভাই, যাকে আমি নিজের সন্তানের মতো ভালোবেসে পড়াশোনা করাছিলাম, সে পড়াশোনা ছেড়ে দিয়েছে। একটা দোকানে সামান্য কাজ নিয়ে সে এখন সংসার চালাচ্ছে। একদিন ছোট ভাই আর তার বউ মা বোনকে সব জানিয়ে দিয়েছে, আমি এখন থেকে বউকে নিয়ে আলাদা খাবো। বোনদের সংসার তো তাদের শ্বশুর বাড়িতে, তারা মাসের পর মাস এই বাড়িতে এসে পড়ে থাকবে, আর আমি তাদের বসে বসে খাওয়াবো? তা হবে না। মাকেও যার দেখার ইচ্ছে দেখে নাও, আমি নিজের চা ছাড়া আর কারো দায়িত্ব নিতে পারবো না। ছোট ভাইয়ের এই চরম রূপ দেখে বোনদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। এদিকে আমার বোনের জামাইরাও এখন আর তাদের সহ্য করতে পারছে না। মাসের পর মাস শ্বশুর বাড়িতে পড়ে থাকা আর স্বামীর বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে জোর খাটাতে গিয়ে তাদের নিজেদের সংসারেও রোজ অশান্তি লেগে আছে। জামাইরা পরিষ্কার জানিয়ে দিয়েছে, যে ভাই এতকাল সংসার টেনেছে, তাকে যে বোনরা ঘাট ধাক্কা দিয়ে বের করেছে, সে অসৎ আর হিংসুটে বউদের আর মাথায় তোলা রাখা যাবে না। যে মা একদিন নিজের বড় ছেলের রক্ত জল করা টাকাকে কোনো মূল্য না দিয়ে বোনদের উস্কানিতে সায় দিয়েছিল, সেই মা আজ বড্ড একা। ছোট ছেলে আর ছোট বউ তাকে দেখতে পারে না, তাই 2 বোন নিজেদের ভাঙা সংসার বাঁচাতে ব্যস্ত। আজ এক পরিচিত লোকের মুখে সব শুনে ব্যালকনিতে এসে দাঁড়ালাম। বিকেলের নরম রোদটা এসে আমার আর ময়নার গায়ে পড়ছে। ময়না এসে আমার পাশে দাঁড়াতেই আমি তার হাতটা আলতো করে ছুঁলাম। সত্যি আকাশ থেকে মেঘ কেটে গিয়ে আজ আমাদের জীবনের আকাশে সত্যি মেঘ ভাঙা রোদ হেসে উঠেছে। আর যারা অন্যকে গৃহহীন করে নিজের রাজত্ব করতে চেয়েছিল, নিয়তির দরবারে আজ তারাই নিঃস্ব, একা আর দিশেহারা। মায়ের এই করুণ অবস্থার কথা শুনে বুকটা হো হো করে উঠল। যত যাই হোক, তিনি তো আমার জন্মদাত্রী মা। মায়ের এমন নিঃস্ব আর একা হয়ে যাওয়ার খবর শুনে সন্তানের মন স্থির থাকে কিভাবে? কাজ শেষ করে সোজা বাজারে গেলাম। মায়ের পছন্দের কিছু আপেল, কমলা আর টুকটাক ফলমূল কিনে সোজা রওনা হলাম সেই পুরনো ভিটের উদ্দেশ্যে, যেখান থেকে 2 মাস আগে অপমানিত হয়ে এক কাপড়ে বের হয়ে এসেছিলাম। দরজায় গিয়ে যখন দাঁড়ালাম, থমকে গেলাম কয়েক সেকেন্ডের জন্য। যে বাড়িতে একসময় বোনদের চড়া গলা আর মায়ের শাসনের দাপট ছিল, সেখানে আজ এক শ্মশান নীরবতা। মা টিপে টিপে বারান্দায় ঢুকতে চোখে পড়ল মায়ের জীর্ণ চেহারাটা। মাত্র এই 2 মাসে মা যেন বহু বছর বুড়িয়ে গেছেন। চেহারা শুকিয়ে একেবারে অস্থির চর্মসার, চোখের কোণে গর্ত পড়ে গেছে। ছোট ভাই আর তার বউ নাকি এখন মাকে ঠিকমতো একবেলা খেতেও দেয় না।
আর বোনেরা নিজেদের ভাঙা সংসার সামলাতে পালিয়ে বেঁচেছে। হাতে ফলের থলেটা নিয়ে সামনে গিয়ে দাঁড়ালাম। মৃদু কণ্ঠে ডাকলাম, মা। আমার গলার আওয়াজ পেয়ে মা ধরফর করে চোখ তুলে তাকালেন। আমাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চোখের পলকে মায়ের চোখ দুটো জলে ভেসে গেল। কোনো কথা না বলে মা বিছানা ছেড়ে উঠে এসে জড়িয়ে ধরলেন আমাকে। হাউমাউ করে কেঁদে উঠে মায়ের সেই আকুল আকুতি। শাহিদ রে, তুই এসেছিস বাপ। আমাকে মা বলে ডাকার লোক যে আর কেউ রইল না রে। তুই আমাকে ক্ষমা করে দে বাবা। তোর বোনদের উস্কানিতে পড়ে আমি তোকে আর তোর বউকে চিনতে পারিনি। তুই এ বাড়িতে ফিরে আয় বাপ। তোর এই মা যে তোকে ছাড়া আর বাঁচবে না। মায়ের এই ভেঙে পড়া রূপ আর অনুশোচনার কান্না দেখে নিজের চোখের জল ধরে রাখা কঠিন হয়ে পড়েছিল। কিন্তু আমি জানতাম, আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিলে ইতিহাস আবার নিজেকে পুনরাবৃত্তি করবে। মায়ের গালে হাত বুলিয়ে চোখের জল মুছিয়ে দিয়ে খুব শান্ত গলায় বললাম, মা, তুমি কাঁদছো কেন? তোমার উপর আমার কোনো রাগ বা ক্ষোভ নেই। জন্মদাত্রী মায়ের কাছে সন্তানের আবার কিসের ক্ষমা? তোমার কাছে আমার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। কথাটা শুনে মায়ের চোখে এক চিলতে আসার আলো জ্বলে উঠল। ভাবলেন হয়তো আমি আবার এই বাড়িতে স্থায়ীভাবে ফিরে আসব। কিন্তু আমি মায়ের হাত দুটি ধরে আলতো করে নিজের হাতের মুঠোয় নিয়ে ধীর কণ্ঠে বললাম, তবে মা, আমি আর এই বাড়িতে ফিরব না। যে ভিটা মানুষকে অহংকারী করে তোলে, যে ছাদের নিচে আমার স্ত্রীর সম্মান গড়িয়ে দেওয়া হয়েছিল, সেখানে আমি আর ফিরতে পারবো না। তবে তুমি চিন্তা করো না, তোমার রক্ত জল করা সন্তান আমি। ছেলে হিসেবে তোমার প্রতি আমার যা যা দায়িত্ব, তোমার ওষুধ, খাবার, খরচের টাকা সব আমি প্রতি মাসে এসে নিয়ম করে পৌঁছে দিয়ে যাব। তোমার কোনো অভাব আমি হতে দেব না। মা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। অনুশোচনার এক কঠিন সত্য ততক্ষণে তিনি বুঝে গেছেন। যে ছেলেকে তিনি তাড়িয়ে দিয়েছিলেন, সেই ছেলে আজ তার পাশে দাঁড়ালো। আর যাদের জন্য বড় ছেলেকে পর করেছিলেন, তারা আজ তাকে একা ফেলে কেটে পড়েছে। বাড়ি ফিরে যখন দরজায় কড়া নাড়লাম, ময়না এসে হাসি মুখে দরজা খুলে দিল। আমার মুখের শান্ত ভাব দেখে ময়না চট করে বুঝতে পারল আমি কোথায় গিয়েছিলাম। আমি ময়নাকে জড়িয়ে ধরে মায়ের সাথে হওয়া সব কথা খুলে বললাম। জানালাম মা তার ভুল বুঝতে পেরেছেন, কেঁদে ক্ষমা চেয়েছেন। আর আমিও মায়ের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছি। কথাগুলো শুনে ময়নার সুন্দর চোখ দুটো ভিজে উঠল, তবে তা কষ্টের জলে নয়, এক পরম তৃপ্তি আর আনন্দের অশ্রুতে। সে আমার বুকে মাথা রেখে মৃদুকণ্ঠে বলল, মা যে তার ভুল বুঝতে পেরেছেন, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমার কোনো হিংসা বা অভিমান নেই। আপনি প্রতি মাসে মায়ের কাছে যাবেন, ওনার দেখভাল করবেন, আমার এতে পূর্ণ সম্মতি আছে। ময়নার এই উদারতা দেখে মনটা এক অদ্ভুত ভালো লাগায় ভরে গেল। জীবনের এতগুলো ঝড়ঝাপটা পেরিয়ে আজ যেন সত্যি আমাদের আকাশের মেঘ সব কেটে গেছে। পূবের জানালা দিয়ে বিকেলের নরম রোদ এসে পড়ল আমাদের ছোট্ট ঘরটায়। সেই স্নিগ্ধ রোদে দাঁড়িয়ে মনে হলো সত্য, ধৈর্য আর ভালোবাসার জয় শেষ পর্যন্তই হয়। অন্ধকার পেরিয়ে আমাদের জীবনে এখন শুধুই একরাশ মেঘ ভাঙা রোদ। সমাপ্ত। সম্পূর্ণ গল্পটি কেমন লাগলো আশা করি জানিয়ে যাবেন। ধন্যবাদ।